যজ্ঞের আসরে বসে আছে বাড়ির সবাই। বাড়ির কর্তা শম্ভু দাস জিনের কবলে। তার অদ্ভুত আচরণ সবাইকে আরো বেশি করে ভীত করেছে। আর তার ছেলে সুমন পাশে বসে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর ঢেকুর তুলছে। তান্ত্রিক মন্ত্র পড়েই যাচ্ছে। শম্ভু দাসের স্ত্রী ইন্দুবালা বলল, বাবা তাড়াতাড়ি করেন, ওকে যে আর ধরে রাখতে পারছি না, আমাদের খুব কষ্ট হচ্ছে। এলাকার ছেলে রিয়ান বলল, আমার মতো একটা জোয়ান ছেলের ওনাকে ধরে রাখতে কষ্ট হচ্ছে, আমার ভয় লাগছে, আঙ্কেলের যদি কিছু হয়ে যায়। তান্ত্রিক বলল, তোরা এবার আমার সাথে মন্ত্র পড়তে থাক। তান্ত্রিক মন্ত্র বলতে লাগলো আর বাকিরা তার সাথে বলল। তখন ঘরের মধ্যে এলোমেলো বাতাস বইতে লাগলো, বিকট বিশ্রী একটা গন্ধ আসলো। তারপর শম্ভু দাসের মধ্যে জিন কথা বলে উঠলো, আমাকে ছেড়ে দে তোরা, নইলে কিন্তু ফল ভালো হবে না বলে দিলাম। এই অদ্ভুত মেইলি বিশ্রী কণ্ঠটা শুনে সবাই অবাক হয়ে গেল। তান্ত্রিক বলল, তুই এই লোকটার শরীরে কেন ঢুকেছিস? তোর চাহিদা কি? কি চাস তুই? আমি চাই প্রতিশোধ। যতদিন আমি প্রতিশোধ নেব না ততদিন আমি শান্ত হব না। ঘরের সবাই চমকে আছে। কিসের প্রতিশোধ? আমাকে বল, নইলে আমি তোকে কিছুই করতে দেব না। আর যদি বলিস তাহলে আমি তোকে সাহায্য করব। শুনবি কিসের প্রতিশোধ? শোন তাহলে। একদিন শম্ভু দাসের রুমে ঝাড়ু দিচ্ছিল কাজের মেয়ে মিম। মিম বিছানার কাছে আসতেই সে তাকে জড়িয়ে ধরে ফেললো। মিম নিজেকে ছাড়িয়ে বলল, কি করছেন আপনি এসব আমার সাথে? আরে তোকে আমার খুব আদর লাগে, তাই একটু আদর করছিলাম। আপনার ধরাটা আমার সুবিধার মনে হচ্ছে না। মেয়েরা বুঝতে পারে কোন পুরুষ তাকে কিভাবে ছোঁয়। তারপর তিনি হেসে বললেন, ঠিক আছে, তুই যখন বুঝে গেছিস তাহলে তোর সাথে আর নাটক করে কি হবে? তুই আমার কাছে আয়, আমাকে খুশি করে দে, তাহলে তোকে আমি বকশিশ দেব। ছি কাকা, আপনি আমাকে এসব কি বলছেন? আমি এতদিন আপনাকে বাবার মতো শ্রদ্ধা করতাম, আর আপনি আমাকে এসব কথা বলতে পারলেন? দেখ, বেশি নাটক আমার পছন্দ না। যদি সুন্দর মতো করিস তাহলে টাকা পাবি, আর নইলে কিন্তু কি বলেন? কি করবেন? নইলে আমারটা আমি আদায় করে নেব। এই বলে তিনি মেয়েটাকে জোর করে বিছানায় ফেলে ধর্ষণ করলেন। ওদিকে মন্দির থেকে পুজো দিয়ে এসে তার স্ত্রী ও ছেলে দরজার কলিং বেল দিচ্ছে। শম্ভু দাস মেয়েটার উপর থেকে উঠে নিজের মুখ মুছে মেয়েটাকে বলল, এই তাড়াতাড়ি তোর ঘরে যা, সবকিছু ঠিকঠাক করে নে। মেয়েটার কোনো সারা শব্দ নেই। তিনি আবারও মেয়েটার মুখে বাড়ি দিয়ে বললেন, এই তোকে বলছি তাড়াতাড়ি উঠে নিজের ঘরে যা। কি হলো, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? এদিকে তার স্ত্রী ও ছেলে কলিং বেল দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে শম্ভু দাস নাকে হাত দিয়ে দেখলো মেয়েটা মারা গেছে। তিনি অনেক ভয় পেয়ে গেলেন। তারপর ভাবলেন, এখন ওদেরকে আগে দরজা খুলে দেই, তারপর দেখি কি করা যায়। তিনি গিয়ে মেন দরজা খুলে দিলেন। তারা দুজন ঢুকলো। তার স্ত্রী ইন্দুবালা বলল, কি হলো তোমার? দরজা খুলতে এত সময় লাগে কেন? আরে বাবা, আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম করতে। বাবা, তুমি ওয়াশরুমে গিয়েছিলে, তাহলে তোমার চোখে মুখে এত ঘাম কেন? তুমি কি ফ্রেশ হওনি? শম্ভু দাস একটু ভরকে গিয়ে বললেন, আরে বাবা, এত প্রশ্ন করিস কেন পুলিশের মতো? তুই আমার সাথে একটু আয়, তোর সাথে আমার একটু কথা আছে। তারপর তার স্ত্রীকে বললেন, তুমি একটু সুমনের ঘরে গিয়ে বসো। কি ব্যাপার? তুমি আবার ওর সাথে কি গুরুত্বপূর্ণ কথা বলবে? আমাকে ঘরে গিয়ে কেন বসতে বলছো? আমার তো রান্নাঘরে কাজ আছে। আরে আমার মাথা গরম করিও না তুমি, আগে সুমনের ঘরে গিয়ে বসো, যা বলছি তা করো। কিন্তু আমাকে কি একটু বলা যায় না কি হয়েছে? এবার শম্ভু দাস রেগে গিয়ে তার স্ত্রীর হাত ধরে টেনে তাকে সুমনের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সুমনের বেশ সন্দেহ হলো। তিনি আবারও ফিরে এলেন। তার চোখের মুখে নার্ভাস ভাব দেখা যাচ্ছে। সেটা দেখে তার ছেলে বলল, বাবা কি হয়েছে? আমাকে সত্যি করে বলো। আরে বাবা, বলার জন্য তো তোর সাথে কথা বলতে চাচ্ছি, তুই আগে আমার সাথে আয়। তারপর শম্ভু দাস নিজের ছেলেকে নিয়ে তার ঘরে গেলেন। ছেলে সুমন ঘরে ঢুকলা মাত্র মিমের নিথর দেহে অবাক হয়ে বলল, বাবা এ কি করেছো তুমি মেয়েটাকে? তুমি কি মেয়েটার সাথে করেছো নাকি? আরে আস্তে কথা বল, তোর মা সব শুনে ফেলবে তো। দেখ, যা বলছি মন দিয়ে শোন। মেয়েটা আমার কাছে এসে আমাকে একটু ডিস্টার্ব করে, তাই আমি আর কন্ট্রোল করতে পারিনি। আর অনেক দিন পর করেছি, তাই হয়তো মেয়েটা সহ্য করতে পারেনি আমার স্পিডে। কি যে বলো বাবা তুমি আবোল তাবোল! এই বয়সে তোমাকে একটা মেয়ে এসে ডিস্টার্ব করলে, তুমি কি তার ডাকে সাড়া দেবে? আর তাছাড়া তুমি মেয়েটাকে কিভাবে কি করলে যে মরেই গেল? আমার তো মাথায় আসছে না। হ্যাঁ, এখন এসব কথা বলা বলি করে সময় নষ্ট করার জন্য তোকে এখানে আনিনি। তোর মা জানতে পারলে আমার মান সম্মানের 12টা বাজবে। তুই আমাকে সাহায্য কর, না হলে সম্পত্তির এক কানা করিও পাবি, আশা করবি না। তারপর একটু চিন্তা করে দুষ্টু হাসি দিয়ে সুমন বলল, ঠিক আছে বাবা, আমি অবশ্যই তোমাকে সাহায্য করছি, কিন্তু আমার একটা শর্ত আছে। তোর আবার কি শর্ত? তুমি কালই সব সম্পত্তি আমার নামে লিখে দেবে। বেয়াদব, আমি মরলে সবকিছু তো তুই পাবি, এত চিন্তা কিসের? বাবা এত কিছু জানি না, আমার কালকেই লাগবে। আচ্ছা ঠিক আছে, কালকেই সব লিখে দেবো। এখন আয়, মেয়েটাকে ধর। ছেলে বাধা দিয়ে বলল, দাঁড়াও দাঁড়াও বাবা, আগে একটু তুমি বাইরে যাও, 1 ঘন্টা বসো, তারপরে আমি তোমাকে ডাক দেবো। শম্ভু দাস বুঝতে পারলো কেন তার ছেলে 1 ঘন্টা বসার কথা বলেছে। সে বিরক্ত হয়ে বলল, তাড়াতাড়ি, কিন্তু তোর মা ওয়েট করে আছে মনে রাখিস। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর সুমন মরা মেয়েটার উপর চড়াও হলো। ইচ্ছে মতো নিজের খায়েশ মেটাতে লাগলো মিমের লাশের সাথে। শম্ভু দাস ড্রয়িং রুমে এসে চিন্তা করলো, ওদিকে ওকে রেখে এসেছি, ও কি চিন্তা করছে একটু দেখা দরকার, নইলে আবার বেশি সন্দেহ করবে। আর এই শালা তো আমার ছেলে, আমার মতোই হয়েছে। 1 ঘন্টা লাগবে বলল, কিভাবে তাড়াতাড়ি শেষ করবে সে চিন্তা না করে আকামে ব্যস্ত। এই বলে তিনি সুমনের ঘরে গেলেন নিজের স্ত্রীর কাছে। তিনি ঘরে যেতেই তাকে ইন্দুবালা দাঁড়িয়ে বলল,
কি হলো, তোমরা আমাকে এমন করে এখানে বসিয়ে রেখেছো কেন? তোমরা কি করছো আমি দেখবো। ইন্দুবালা এগিয়ে যেতে চাইলে শম্ভু দাস তাকে আটকে ধরে বলল, তোমাকে বললাম না এখানে বসে থাকতে, তুমি এত সন্দেহবাতিক কেন? সন্দেহ করার মতো কাজ করলে তো সন্দেহ করবোই, তাই না? তারপর শম্ভু দাস একটু চিন্তা করে বলল, আচ্ছা আমি তোমাকে আদর করেছি অনেকদিন হয়ে গেছে, আসো একটু আদর করি। ইন্দুবালা অবাক হয়ে বলল, কি বলছো তুমি এসব? এখন এটা কি আমাদের ঘর নাকি? আর তাছাড়া তোমার ছেলে আছে ঘরের মধ্যে, পাগল হয়ে গেছো তুমি? শম্ভু দাস বলল, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। তারপর স্ত্রীকে নিয়ে শুয়ে পড়লেন। ওদিকে 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পর সুমনের খায়েশ মিটে গেল। সে উঠে মুখ মুছে মনে মনে ভাবলো, এই মেয়েটাকে মরার আগে যদি পেতাম তাহলে হয়তো আরো ভালো লাগতো। কখনো তো এই আইডিয়াটাই মাথায় আসেনি। আমার বাপ তো দেখছি আমার থেকে 1 চামচ বেশি ফার্স্ট। তারপর চিন্তা করলো, এবার তাহলে বডিটার একটা ব্যবস্থা করতে হবে, নইলে কিন্তু ঝামেলায় পড়ে যাব। তবে যাই হোক, জিনিসটা কিন্তু সেরা ছিল। এমন সময় শম্ভু দাস ঘরে এলো ফতুয়া পড়তে পড়তে। সুমন তাকে দেখে মনে মনে ভাবলো, ওরে বাস, এই তো দেখছি অনেক গভীর জলের মাছ। 60 বছর বয়সে এত পাওয়ার। কিরে, তুই কি পুলিশের হাতে ধরা না খাওয়া পর্যন্ত কিছুই করবি না? আমি কি তাই বলেছি নাকি বাবা? তোমাকে দেখে তোমার ফ্যান হয়ে গেছি। এই বলে সে বাবাকে জড়িয়ে ধরলো। বাবা তাকে ছাড়িয়ে বলল, ধুর, এখন এসব করার সময় নাকি, তাড়াতাড়ি ধর এটাকে। আমার যদি আগে সেই শক্তি থাকতো তাহলে তো ধোকেও লাগতো না। তারপর তারা দুজন মিলে মেয়েটাকে ধরে টেনে ঘরের বাইরে নিয়ে গেল। তারপর তারা আমার শরীরটা নিয়ে এই বাড়ির সামনে বাগানের মাটিতে পুঁতে ফেলে। কথাগুলো শুনে এলাকাবাসী রিয়ান ও ইন্দুবালা দেবী প্রচন্ড চমকে গেল। তান্ত্রিক বলল, ঠিক আছে, আমি তোর মুক্তির ব্যবস্থা করে দেব, তোর জন্য শাস্ত্রীয় মতে যা করা লাগবে সব করব, কিন্তু তুই এই শরীরটা ছেড়ে দে। এই বুড়ো লোকটাকে কি আর করবি, তাকে ছেড়ে দে, আর তার ছেলেকেও ভালো করে দে। মিমের আত্মা শম্ভু দাসের ভেতর থেকে বলতে লাগলো, না, কখনোই না, আমি প্রতিশোধ না নিয়ে এই বাপ ছেলেকে কখনোই ছাড়বো না। তারপর বড় বড় করে হাসতে লাগলো। ঘরের সবাই ভয়ে চমকে গেল। এলাকাবাসী রিয়ান দৌড়ে পালালো। তান্ত্রিক মন্ত্র পরে পানির ছিটকা দিচ্ছে। ইন্দুবালা অস্থির হয়ে উঠল। শম্ভু দাস ও তার ছেলের যেন শেষ সময় ঘনিয়ে এলো। সম্মানিত ভিউয়ার্স, তাদের শেষ পরিণতি কি হলো দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গল্পটি রচনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় রিমান ও ফাইসাল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।